নানান কাজের মধ্যে দিয়ে দিনটা বেশ কাটে, কিন্তু রাতে বড় একা হয়ে যান তিনি। আশ্রমের আদি পর্ব তখন কিছুই তৈরি হয়নি, তাই রাতে তিনি কোথায় থাকবেন, তার থাকার কোথাও জায়গা নেই। অবশেষে যদি আশ্রমের কাউকে এই সমস্যার কথা তিনি বলেন, মুখের উপর তারা বলে দেন পোষালে থাকবেন, না হলে আশ্রম ছেড়ে বেরিয়ে যাবেন। তাই এই ভয়ে তার সমস্যার কথা তিনি কাউকে বলেন না। হ্যাঁ, ইনি হলেন ভক্তপ্রবর পঞ্চানন সরকার, প্রফেসর পঞ্চানন সরকার। একদিন তিনি এই সমস্যার সমাধান নিজেই ঠিক করে ফেললেন। তিনি দেখলেন বাঁধের ধারে বাঁধানো বেদির ওপর বিকেলে সবাই বসে, কিন্তু রাতে কেউ থাকে না। তাই সেখানেই তিনি থাকার নিজের ব্যবস্থা করে নিলেন। একটা বালিশ বগলে করে নিয়ে সেখানে চলে যান শুতে। এইভাবে দিন কাটছে, কিন্তু কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন ঝড় বৃষ্টি উঠলো। বালিশ বগলে করে নিয়ে ছুটতে ছুটতে এসে উপস্থিত হলেন অসমাপ্ত মাতৃ মন্দিরের বারান্দায়। সেখানেই রাতটুকু কাটালেন। সকাল হতে এসেছে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কাছে সমস্যার কথা জানালেন। ঠাকুর, আমি এই বাঁধানো বেদিতে রাত কাটাই, কিন্তু আমার সমস্যা হয়েছে ওই বালিশটাকে নিয়ে। বালিশটা ভিজে যায়, তার জন্য আমি কি করব বলুন তো ঠাকুর। ঠাকুর একগাল হেসে বললেন, শালা পঞ্চানন্দা, বালিশের কি প্রয়োজন? এদিক ওদিক কত ইট পড়ে আছে, তো একটা ইট মাথার তলায় দিলেই তো কাম চলে যায়। একদম হাসি মুখে মেনে নিলেন ঠাকুরের এই সিদ্ধান্ত। পরের দিন থেকে আর বালিশ নিলেন না, চলল মাথায় ইট দিয়ে রাত কাটতে লাগলো এই পঞ্চানন্দার। এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন হয়ে গেছে। মহা আনন্দে তিনি থাকেন এইভাবে রাতে। কিন্তু মায়ের চোখে যে ধরা পড়ে গেলেন তিনি, মা বড় দুঃখ পেলেন। তাকে দেখে একদিন ডেকে পাঠালেন পঞ্চানন্দাকে। এসে বললেন যে, পঞ্চানন, তুই এইভাবে শুয়ে থাকিস বাবা, দেখে যে আমি বড় ব্যথা পাই, বড় কষ্ট পাই, আমার যে ঘুম হয় না। তখন পঞ্চানন্দা বললেন, মা গো, আমি তো বড় আনন্দে আছি, ভালোই আছি। যে হ্যাঁ বাবা, তোরা খুব আনন্দে আছিস আমি জানি, তাই তো মনে মনে ভাবি কোন ব্রহ্মাণ্ডের জীব তোরা, তোরা এত কষ্ট করে পড়ে আছিস। এই আমার ছেলের মধ্যে যে তোরা কি দেখেছিস আমি জানি না। আমার ছেলে আমার কোল থেকে যে নড়ে না, কিন্তু কি করে যে তার কথা তোদের কানে যে পৌঁছালো আমি ভেবে পাই না। কিন্তু এগুলো যে একটা রাজ লক্ষণ, সেটাও আমি বুঝি। তোরা আনন্দে আছিস, আমার খুব ভালো লাগে, কিন্তু আমি যে কষ্ট পাই, ঘুমাতে পারি না বাবা। তুই যে আকাশের তলায় থাকিস আর আমি বারান্দায় চৌকির ওপরে থাকি, এতে কি আমার ঘুম হয়? এমনিতেই তো আমি তোদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারি না, আমি বড় কষ্ট পাই। মা আরো অনেক কথা বলে গেলেন এই পঞ্চানন্দাকে। তারপর পঞ্চানন্দা যখন বারংবার বলছেন, মা গো, এতে তো আমি আনন্দেই থাকি। মা বলছেন, না বাবা না, আমি খুব কষ্ট পাই। তুই একটা কাজ করতে পারবি বাবা, আমার ওই বারান্দাতেই অন্য দিকটায় ওই জায়গাটা তুই একটু ছোট করে জায়গা করে শুতে পারবি, একটু হয়তো কষ্ট হবে। পঞ্চানন্দা বললেন, প্রথমে ইতস্তত করলেন, কারণ মা যেই বারান্দায় থাকেন সেই একই বারান্দায় তিনি থাকবেন। মাতা মনমণি দেবীর সঙ্গে তিনি পুরুষোত্তম জননী। তাই তিনি মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব হতে লাগলো, কিন্তু মা যেহেতু পীড়াপিড়ি করছেন তাই তিনি রাজি হলেন। কিন্তু বললেন, মা গো, ওই জায়গাটা যে বঙ্কিমদা দখল করেছে। তখন মা বললেন, হ্যাঁ আমি জানি, বঙ্কিমের বিছানাটাকে গুটিয়ে একটু ছোট করে যদি তুই একটু কষ্ট করে তোর একটা বিছানা ওই জায়গাটা সরু করে পেতে নিস, তাহলে আমি যে খুব নিশ্চিন্তে ঘুমাতে পারি বাবা। এই হলেন পরম দয়ালের প্রকৃত ভক্ত। এই ভক্তদের কথা যতই বলি তাও কম পড়ে যায়। তাই তারা কত কষ্ট সহ্য করেন। আমরা আজকের যে ঠাকুরবাড়ি দেওঘরে যাই, ঝাঁ চকচকে সোনায় মোড়া দেওঘর, তথাপি আমরা যদি একটু ঘরটা একটু হয়তো প্যান্ডেল পেলাম, ঘর পেলাম না, বা আনন্দবাজারে অনেক ভিড়, লাইন দিয়ে প্রসাদ নিতে হচ্ছে, তাহলে কত মনের মধ্যে কত কথা জাগে, কেউ আমরা বিরক্তিটা প্রকাশও করে ফেলি। কিন্তু একবারও ভেবে দেখি না যে বিধাতার সঙ্গে যারা এসেছিলেন তাদের কতটা আত্মত্যাগ, কতটা কৃচ্ছ সাধন করেছিলেন তারা, তাদের
কথা ভাবলেই আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে আসে। এরাই তো প্রকৃত বিধাতার পরম ভক্ত। তাই আমরাও যেন এইরকম ভক্তের একটু যদি ছিটে ফোটা হতে পারি, তবে আমাদেরও জীবনটা ধন্য হয়। সকলের মঙ্গল প্রার্থনা করি। পরম দয়ালের রাঙা রাতুল শ্রীচরণের জয় গুরু।